হ্যালো স্টুডেন্টস, আমি অভিস্যার, তোমাদের ম্যাথস টিচার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও শিখনির পক্ষ থেকে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম কিন্তু ক্রমশই সামনের দিকে এগিয়ে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক কিন্তু একটা যথেষ্ট ভয় পাওয়ার সাবজেক্ট। তো আমরা যেহেতু অঙ্ক ভালো মতো জানতো করতে পারি, তার জন্যে আজকে একটা নতুন ভিডিও আমরা নিয়ে এসেছি। এই ভিডিওটার মধ্যে মোট 5টা অধ্যায় নিয়ে তোমাদের দেওয়া হয়েছে। এই অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে মোট 2টো করে অঙ্ক দেওয়া হয়েছে। এই 2টো করে অঙ্ক তোমরা যখন করবে তখন তোমাদের 20 সেকেন্ডের একটা টাইমার থাকবে। তোমরা ভিডিওটাকে পজ করবে এবং অঙ্কটাকে করার চেষ্টা করবে। যদি অঙ্কটা করতে পারো তো খুব ভালো, যদি কোনোভাবে না করতে পারো বা কোনো স্টেপ সেখানে আটকে যায়, তাহলে ভিডিওটা প্লে করে তোমরা তার যে সংশ্লিষ্ট যে সলিউশনটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এই অঙ্কের মধ্যে আমাদের এখানে এ ও বি একটা সরল রেখা রয়েছে, এবং এই সরল রেখার এখানে নানা রকম কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এ ও ডি একটা কোণ উৎপন্ন হয়েছে যার মান হচ্ছে গিয়ে 3x। এখানে ডি ও সি যার মান হচ্ছে গিয়ে 80 ডিগ্রি, এবং এখানে সি ও বি যার মান হচ্ছে গিয়ে এক্স ডিগ্রি। তাহলে বলেছে উপরের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। এখন আমরা জানি যে যদি এরকম দুটো সন্নিহিত কোণ থেকে থাকে, তাহলে এই দুটো সন্নিহিত কোণ দুটোই 90 ডিগ্রি হবে, মানে দুটোই সমকোণ হবে, এবং দুটো সমকোণের যে যোগফল সেটা হচ্ছে একটা সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানের এ বি যে অর্থাৎ এ ও বি যে কেন্দ্রে যে কোণটা তৈরি করছে তার মান হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এখানের যে 3x 80 ডিগ্রি এবং x ডিগ্রি এর সমস্ত কিছু যোগফল হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে 3x প্লাস 80 প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে 3x এবং x দুটো হচ্ছে গিয়ে 4x প্লাস 80 ইকুয়ালস টু 180 ডিগ্রি। একই রকমভাবে এখানে 4x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করলে আসছে 100। তাহলে x ইকুয়ালস টু কত হবে 100/4, তাহলে 25 ডিগ্রি। অর্থাৎ এখানের x এর যে মান, তাহলে x এর মান কত বেরোলো 25 ডিগ্রি। তাহলে এখানে x এর মান যদি 25 ডিগ্রি হয়, তাহলে এখানে যেটা আমাদের এ ও ডি রয়েছে সেখানে তাহলে এ ও ডি কত হবে 3 ইন্টু 25 ডিগ্রি। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি 75 ডিগ্রি। একই রকমভাবে ডি ও সি তো বলেই দেওয়া আছে, প্রদত্ত ছিল আমাদের কাছে ডি ও সি যার মান হচ্ছে গিয়ে 80 ডিগ্রি, এবং আমাদের অ্যাঙ্গেল সি ও বি এটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি। তাহলে এই যে তিনটে এখানে কোণ রয়েছে, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। এর পরের অঙ্কে বলছে যে উপরের ছবিতে এ ও পি, অর্থাৎ এই যে এ ও পি বলে যে কোণটা রয়েছে, এই কোণটি বিওপি
অর্থাৎ বিওপি এই কোণটির চেয়ে 140 ডিগ্রি বেশি, তাহলে এওপি ও বিওপি এর মান কত হবে? তাহলে এখানে বলে দিয়েছে যে এওপির মান বিওপির থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে আমরা ধরে নিই অ্যাঙ্গেল বিওপি এর মান হচ্ছে গিয়ে এক্স ডিগ্রি। যদি তাই হয় তাহলে অ্যাঙ্গেল এওপি যেটা রয়েছে তার মান কত হবে? বলেছে অ্যাঙ্গেল এওপি এর মান বিওপির থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে এওপি এর মান কত হবে? 140 ডিগ্রি প্লাস এক্স। ঠিক আছে, যদি তাই হয় তাহলে দেখো অ্যাঙ্গেল এওপি এবং অ্যাঙ্গেল পিওবি এখানের যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্নানুসারে অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এওপি মান আমরা পেয়েছিলাম হচ্ছে 140 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এখানে বিওপি এর মান ছিল এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে 140 প্লাস 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়ালস টু 180 মাইনাস 140, 2x equals to 40 और x equals to 40 by 2 that is 20 ডিগ্রি। তাহলে এখানে x এর যে মান সেটা 20 ডিগ্রি। তাহলে আমরা x ধরেছিলাম হচ্ছে বিওপি কে যদি x ধরা হয় তাহলে বিওপি এর মান হচ্ছে গিয়ে 20 ডিগ্রি এবং এখানে যেটা রয়েছে তার মান হচ্ছে গিয়ে 160 ডিগ্রি বেশি, অর্থাৎ আমরা x ধরেছিলাম 20 ডিগ্রি এবং এওপি এর মান 140 প্লাস এক্স। তাহলে এখানে 140-এর পরে x এর জায়গায় আমরা যদি 20 বসিয়ে দিই তাহলে 160 ডিগ্রি। তাহলে এওপি এর মান হচ্ছে গিয়ে 160 ডিগ্রি। দেখো এই 160 ডিগ্রি এবং 20 ডিগ্রি যোগ করলে সরল কোণ বা 180 ডিগ্রি হয়েছে, যেটা আমাদের এওপি। এর পরের যে অঙ্কটা বলছে যে ওপি ও কিউ এবং ও আর এবং ও এস সমবিন্দু, ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। তাহলে ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা যদি একটা সরলরেখার কথা চিন্তা করি, সেখানে যদি আমরা নাম দিই একটা পি এবং আরেকটার নাম দিই যদি আর, এবং বলেছে ওপি ও কিউ এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, তাহলে যদি আমরা আরেকটা সরলরেখার ক্রমে অঙ্কন করি যেখানে এটা হচ্ছে গিয়ে কিউ এবং এটা হচ্ছে গিয়ে এস আর এর নাম দিয়ে দিচ্ছি ও, তাহলে এখানে পি ও আর একটা সরলরেখা যেখানে পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, তাহলে ও বিন্দুর বিপরীত পাশে পি আর অবস্থিত হচ্ছে। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, ও পি আর একই সরলরেখায় অবস্থিত এবং পি ও কিউ ইকুয়ালস টু আর ও এস, অর্থাৎ পি ও কিউ এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা আর ও এস এর সমানই হবে, কারণ আমরা জানি এ দুটো বিপ্রতীপ কোণ। তাহলে একই রকমভাবে বলেছে পি ও এস ইকুয়ালস টু কিউ ও আর, তাহলে পি ও এস এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটার মান বলেছে কিউ ও আর অর্থাৎ এই কোণটার সমান, তাহলে এটাও একটা বিপ্রতীপ কোণ। যদি পি ও কিউ এর মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে এর মান যদি 50 ডিগ্রি হয় তবে কিউ ও আর ও এস এবং পি ও এস এর পরিমাপ লেখো। তাহলে কিউ ও আর এটা
ROS এটা এবং POS এটা, এই তিনটে কোণের মান জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের POQ যেটা রয়েছে, POQ যেটা রয়েছে তার মান হচ্ছে 50 ডিগ্রি। QOR, এখানে যে QOR রয়েছে তাহলে সেটা কত হবে? আমরা জানি এখানে POR একটা সরল রেখা, তাহলে এই সরল রেখা যে কোণ কেন্দ্রে উৎপন্ন করবে সেটা সরল কোণ উৎপন্ন করবে, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে এখানে এটা অর্থাৎ POQ আমাদের বলে দেওয়া হয়েছে 50 ডিগ্রি। তাহলে বাকিটা কত হবে? 180 মাইনাস 50, তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। এটা করলে আমরা কত পাচ্ছি? না 130 ডিগ্রি। তাহলে এখানে QOR যেটা রয়েছে তার মান আমরা পেয়ে গেলাম কত? না 130 ডিগ্রি। ঠিক আছে, এবার ভালো করে যদি আমরা দেখি তাহলে এখানে POQ যেটা রয়েছে, POQ এর সাথে ROS এই দুটো কিন্তু সমান, কারণ এটা বিপরীত কোণ। POQ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ROS, এটা কিন্তু পরস্পর বিপরীত কোণ এবং একই সাথে এরা প্রদত্ত, অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে POQ ইকুয়ালস টু ROS। ঠিক আছে, তাহলে একই সাথে এটা প্রদত্ত। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে POQ এর মান আমরা জানি 50 ডিগ্রি, তাহলে একই রকমভাবে ROS এর মানও কিন্তু হবে 50 ডিগ্রি। এবং এখানে আমরা ROS এর মান পেয়ে গেলাম, আমরা QOR এর মান পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে এবার জানতে হবে POS এর মান। তাহলে POS যেটা রয়েছে, তাহলে অ্যাঙ্গেল POS যদি আমরা ভালো করে দেখি তাহলে এই POS এবং QOR এই দুটো কিন্তু বিপরীত কোণ। তাহলে এইটা ইকুয়ালস টু QOR আমরা লিখতে পারি, যেহেতু এরা বিপরীত কোণ। তাহলে POS যদি QOR এর সমান হয় তাহলে আমরা জানি QOR এর মান হচ্ছে গিয়ে এখানে 130 ডিগ্রি। তাহলে একই রকমভাবে QOR এর অ্যাঙ্গেল POS এর মানও হবে তাহলে QOR এর মতনই, যেটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে POS এর মানও হবে 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে QOR এর যে মান সেটা হচ্ছে 130 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 130 ডিগ্রি। ROS যেটা রয়েছে তার মান হচ্ছে 50 ডিগ্রি এবং POS যেটা রয়েছে তার মান 130 ডিগ্রি। এর পরের অঙ্কে বলছে যে প্রমাণ করো PQR ত্রিভুজের অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু অ্যাঙ্গেল PRQ। QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের PQR তিনটে বিন্দু এবং এই PQR ত্রিভুজের PQR অর্থাৎ PQR এখানে যে কোণটা রয়েছে সেই কোণটা এবং PRQ এবং PRQ এই যে কোণটা রয়েছে এই দুটো কোণ কিন্তু সমান। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বলেছে QR বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো। তাহলে QR বাহু যেটা রয়েছে সেটাকে Q বাহুকে বর্ধিত করলাম এবং এখান থেকে R বাহুকে বর্ধিত করলাম। বর্ধিত করা হলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, অর্থাৎ বহিঃকোণ বলতে এখানের এই কোণটা এবং এখানের এই কোণটা, তাদের মান নির্ণয় করতে হবে। তো আমি বোঝার জন্য বা অঙ্কের সুবিধার্থে আমি এই যে দুটো বর্ধিতাংশ যে অংশটা রয়েছে তার একটা নাম দিয়ে দিলাম। কিউ বিন্দুকে বর্ধিত করে যে অংশে নিয়ে গেছি তার নাম হচ্ছে কি S এবং R বিন্দু যেটাকে বর্ধিত করা হয়েছে তার নাম হচ্ছে কি T। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে PQS যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু PRT। তাহলে আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি যে PQ
যে সরলরেখাটা রয়েছে সেটা কিন্তু এসটির ওপরে লম্ব, ঠিক আছে। তাহলে আমরা জানি PQ লম্ব ST, যেহেতু PQ STর ওপরে লম্ব, যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে এখানের PQS প্লাস PQR ইকুয়ালস টু 180 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা একটু সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে যদি আমরা ধরে নিই এটা হচ্ছে S, এটা হচ্ছে কি T, এবং ওপরের লম্ব হচ্ছে কি আমাদের PQ, অর্থাৎ এই PQ, তাহলে এখানে যে কোণটা তৈরি করছে এবং এখানে যে কোণ তৈরি করছে এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। সেটাই লেখা হয়েছে যে PQS যেটা রয়েছে সেই কোণটা এবং PQR অর্থাৎ এখানে যে কোণটা রয়েছে সেটা, সেই PQR অর্থাৎ এটা R হবে, সেই PQR অর্থাৎ এত অবধি আমরা চিন্তা করছি, তাহলে PQR এখানে যে কোণটা রয়েছে এই দুটো কোণ কি করছে না মিলে কিন্তু 180 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। একই রকমভাবে যদি আমরা এই জায়গাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে PR রয়েছে সেটা কিন্তু STর ওপরে লম্ব, তাহলে একই রকমভাবে PR লম্ব ST। তাহলে PR যখন এখানে STর ওপরে লম্ব হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এখানে PRQ প্লাস PRT এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে একই রকমভাবে এটা এই নিয়ম অনুযায়ী। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানের দুটোর মানে যদি 180 ডিগ্রি হয় তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই এখানে যদি দুটোর মান সমান হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে PQS প্লাস PQR ইকুয়ালস টু PRQ প্লাস PRT। আমরা যদি ভালো করে অঙ্কটা দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে বলে দেওয়া হয়েছে PQR ইকুয়ালস টু PRQ, অর্থাৎ PQR ইকুয়ালস টু PRQ, অর্থাৎ PQR PRQ যদি সমান হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে PQS এবং PRT এটাই সমান। তাহলে PQS PRT যে দুটি বহিঃকোণ বাইরে উৎপন্ন হচ্ছে তাদের মান সমান, তাহলে PQR ইকুয়ালস টু PRQ এটা প্রদত্ত। তাহলে একই রকমভাবে PQS ইকুয়ালস টু PRT যে দুটো বহিস্থ কোণ হবে সেটাও তাহলে সমান। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে যে ABCD একটা সামান্তরিকের AC কর্ণ BAD কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণ করো যে AC কর্ণ BCD কেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি একটা সামান্তরিককে কল্পনা করি, তাহলে এই যদি একটা সামান্তরিক হয়ে গিয়ে থাকে, যদি নাম দিই ABCD করে, তাহলে এই ABCD যে সামান্তরিক রয়েছে এই সামান্তরিকের AC একটা কর্ণ আমরা আঁকলাম এবং এই AC কর্ণ অ্যাঙ্গেল BAD কে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এটা প্রদত্ত। তাহলে ABCD সামান্তরিকের AC একটি কর্ণ যা অ্যাঙ্গেল BAD কে সমদ্বিখণ্ডিত করে। এবার তাহলে প্রমাণ করতে হবে কি? তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের AC যে কর্ণ রয়েছে, AC কর্ণ
অ্যাঙ্গেল BCD কেও সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACD। তাহলে এবার যদি আমরা প্রমাণে যাই, তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে ABCD একটা সামান্তরিক। এটা প্রদত্ত। তাহলে ABCD একটা সামান্তরিক, যেখানে আমাদের AB যে সরলরেখা রয়েছে সেই AB DCর সাথে সমান্তরাল। তাহলে AB আর DC যদি সমান্তরাল হয়, একই রকমভাবে AD আর BC এরাও সমান্তরাল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের AB এবং এই DC যদি দুটি সমান্তরাল সরলরেখা হয় এবং সেই ক্ষেত্রে AC যদি একটা ছেদক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানের DCA যেটা রয়েছে, এই DCA CAB এই যে দুটো কোণ উৎপন্ন করছে, এই দুটো একান্তর কোণ। এবং একই রকমভাবে আমরা যদি BCA কথা চিন্তা করি, এই BCA যে কোণটা রয়েছে সেইটা, এবং CAD এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই দুটো একই রকমভাবে অনুরূপ কোণ হবে, একান্তর কোণ হবে। তাহলে এখানের আমাদের BCA এবং CAD যেটা রয়েছে এই দুটো হচ্ছে একান্তর কোণ, এবং এখানের DCA এবং CAB যেটা রয়েছে সেটাও কিন্তু একান্তর কোণ। অর্থাৎ আমরা এখানে কিন্তু একজোড়া একান্তর কোণ খুঁজে পেলাম। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে AB সমান্তরাল CD এবং একই রকমভাবে AD যেটা ছিল সেটা BC সমান্তরাল ছিল। তাহলে এখান থেকে আমরা দেখলাম অ্যাঙ্গেল DCA ইকুয়ালস টু CAB। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল DCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB, এটা হচ্ছে আমাদের একান্তর কোণ। এবং একই রকমভাবে এখানে BCA এবং CAD এরাও একান্তর কোণ। এখানের অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAD এরাও কিন্তু একান্তর কোণ। অ্যাঙ্গেল যে CAD রয়েছে সেই অ্যাঙ্গেল CAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB। অ্যাঙ্গেল CAD যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB, কারণ আমাদের প্রদত্ত ছিল যে AC BAD এর সমদ্বিখণ্ডক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এখানের BCA যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু DCA, অর্থাৎ BCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACD। তাহলে এটা আমাদের প্রমাণিত। এর পরের যে অঙ্কটা বলেছে যে প্রমাণ করি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। অর্থাৎ সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে হবে যে বাকি কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি একটা সামান্তরিককে চিন্তা করি, তাহলে ABCD সামান্তরিক
এবং সেখানে বলেছে সামান্তরিকের একটি কোণ সমকোণ। তাহলে আমরা ধরে নিচ্ছি অ্যাঙ্গেল বি যেটা রয়েছে সেটা 90 ডিগ্রি, সেটা সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ একই সাথে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি এরা কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ। এবার আমরা যদি প্রমাণটা দেখি, তাহলে এখানে এবিসিডি একটা সামান্তরিক রয়েছে এবং এই সামান্তরিকের দেখো এবি সমান্তরাল সিডি, এবং এই এবি সিডি যদি সমান্তরাল হয় এবং এবি তাদের ছেদক হয়ে গিয়ে থাকে, যেটা কিনা এ আর বি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এবি সমান্তরাল সিডি এবং এবি তাদের ছেদক এ ও বি বিন্দুতে যথাক্রমে এরা ছেদ করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানের অ্যাঙ্গেল এ আমরা ধরে নিয়েছিলাম যে অ্যাঙ্গেল বি যেটা তার মান হচ্ছে কি 90 ডিগ্রি, কারণ প্রশ্নে বলে দেওয়া হয়েছে সামান্তরিকের একটি কোণ সমকোণ। তাহলে সেই ক্ষেত্রে বি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে বি এর জায়গায় 90 ডিগ্রি লিখব এবং 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এ এর মান পেলাম কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এর মান আমরা পেলাম 90 ডিগ্রি। একই রকমভাবে যদি আমরা দেখি তাহলে এডি এবং বিসি এরাও সমান্তরাল এবং তাদের মধ্যে এডি যদি ছেদক হয়ে থাকে যা কিনা এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা সেখান থেকে কী পেতে পারি একই রকমভাবে। তাহলে আগের নিয়ম অনুযায়ী এখানের হচ্ছে কি এডি সমান্তরাল বিসি এবং এডি তাদের ছেদক এ ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। আমরা এখানেই দেখেছি যে এখানের অ্যাঙ্গেল এ আমাদের বেরিয়েছে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ যদি 90 ডিগ্রি বেরিয়ে থাকে তাহলে এখানে অ্যাঙ্গেল এর জায়গায় আমরা 90 লিখব প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে একই রকমভাবে অ্যাঙ্গেল ডি আমরা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে ডি এর মানও আমরা পেলাম 90 ডিগ্রি। সেম একই রকমভাবে আবার যদি এখানের এবি আর সিডি যদি দুটো সমান্তরাল হয় এবং বিসি যদি তাদের ছেদক হয়ে গিয়ে থাকে বি ও সি বিন্দুতে, তাহলে একই রকমভাবে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে একই রকমভাবে এখানেও এবি সমান্তরাল সিডি এবং বিসি তাদের ছেদক বি ও সি বিন্দুতে তারা ছেদ করে। তাহলে সেখান থেকে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমরা জানি প্রশ্নের প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম যে অ্যাঙ্গেল বি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে একই রকমভাবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, আমরা অ্যাঙ্গেল এও 90 ডিগ্রি পেয়েছি, অ্যাঙ্গেল ডিও আমরা 90 ডিগ্রি পেয়েছি এবং অ্যাঙ্গেল সিও আমরা 90 ডিগ্রি পেয়েছি। সুতরাং আমরা সেখান দিয়ে বলতে পারি যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা একটা সামান্তরিক যেটা রয়েছে সেই সামান্তরিকের প্রতিটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি।
এর পরের প্রশ্নে বলছে যে প্রমাণ করি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। তো আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে কম বেশি ধারণা প্রত্যেকেরই রয়েছে যে এই ত্রিভুজটার তিনটে বাহুই কিন্তু সমান থাকে বা তিনটে বাহুর মান কিন্তু সমান হয়। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজের কথা কল্পনা করি, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মধ্যমার কথা বলা হয়েছে। তাহলে এবিসি, এই যে এবিসি ত্রিভুজ রয়েছে, সেই এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের মধ্যমা আঁকতে হবে। এখানের একটা নাম দিলাম হচ্ছে এডি, বিই একটা মধ্যমা, এবং একই রকমভাবে সিএফ আরেকটা মধ্যমা। তাহলে আমরা যদি লিখি যে ত্রিভুজ এবিসির কথা, তাহলে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার এডি, বিই ও এফসি এই তিনটে মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে কিনা তিনটে যে মধ্যমা রয়েছে তার দৈর্ঘ্য সমান, অর্থাৎ সেখানে এডি ইকুয়ালস টু বিই ইকুয়ালস টু এফসি, এটা প্রমাণ করতে হবে। এবার যদি আমরা প্রমাণটা দেখি, তাহলে আমরা ধরে নিই যে এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ যে তিনটে আমাদের ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে সেই তিনটে বাহু ইকুয়ালস টু এ। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজকে নিয়ে চিন্তা করব, যেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ত্রিভুজ বিএফসি, ত্রিভুজ বিএফসি অর্থাৎ এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা, এবং একই রকমভাবে আরেকটা ত্রিভুজ হচ্ছে গিয়ে ত্রিভুজ সিইবি, সিইবি অর্থাৎ এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা। এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা তুলনা করব এখন। তাহলে এর মধ্যে বিএফ যেটা রয়েছে, তাহলে এখানের বিএফ ইকুয়ালস টু সিই আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে এবি যেটা রয়েছে সেই এবি ইকুয়ালস টু এসি আমরা জানি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবি ইকুয়ালস টু এসি। এবার যদি আমরা উভয় প্রান্তে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে হাফ এবি ইকুয়ালস টু হাফ এসি, ঠিক আছে। তাহলে এবির হাফ আমাদের কত হবে এখানে বিএফ, সেই জন্য এখানে বিএফ, এবং এখানের এসির যে হাফ সেটা হবে গিয়ে সিই, সেই জন্য আমরা এখানে সিই লিখেছি। তাহলে বিএফ ইকুয়ালস টু সিই। একই রকমভাবে এবিসি যে কোণটা রয়েছে এই এবিসি ইকুয়ালস টু এসিবি, ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এখানের এবিসি এবং এসিবি এ দুটোই 60 ডিগ্রি করে, এবং এডি যেটা রয়েছে এবিসি এবং এসিবি এই দুটো হচ্ছে গিয়ে এই দুটোর মানই 60 ডিগ্রি করে, এবং এখানের বিসি যেটা রয়েছে এই বিসি হচ্ছে গিয়ে একটা সাধারণ বাহু, যেটা কিনা আমাদের বিএফসি এবং ইবিসি এই দুটো ত্রিভুজের মধ্যেই পড়ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি আর এসিবি এর প্রতিটি মানই 60 ডিগ্রি, এবং বিসি যেটা রয়েছে সেটা সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিএফসি যেটা ছিল সেটা সর্বসম ত্রিভুজ সিইবি, সেটা সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুযায়ী। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিই ইকুয়ালস টু
CF, অর্থাৎ এখানের BE যেটা রয়েছে, অর্থাৎ BE যেটা রয়েছে সেইটা ইকুয়ালস টু CF আমরা বলতে পারি। তাহলে এখানের কিন্তু দুটো মধ্যমা যে সমান সেটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে একই রকমভাবে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা প্রমাণ করতে পারি যে এখানের যে AD রয়েছে সেই AD আমাদের যে BE রয়েছে সেই BEর সাথে সমান, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানের BEA এবং অ্যাঙ্গেল CFA এই দুটোর অ্যাঙ্গেলের মধ্যে আমাদের তুলনা করতে হবে। তাহলে এই দুটো যদি আমরা তুলনা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একই রকমভাবে প্রমাণ করতে পারবো যে এখানের অ্যাঙ্গেল AD যেটা রয়েছে AD ইকুয়ালস টু BE এবং BE ইকুয়ালস টু CF, সেই জন্য এখানে CF। তাহলে এটা প্রমাণিত। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে যে দুটি সরল রেখাংশ PQ এবং RS পরস্পরকে X বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে XP ইকুয়ালস টু XR এবং PSX ইকুয়ালস টু অ্যাঙ্গেল RQX হয়। তাহলে প্রমাণ করি যে ত্রিভুজ PXS সর্বসম ত্রিভুজ RQX। এখানে দুটো রেখাংশের কথা বলেছে, একটা হচ্ছে গিয়ে PQ এবং একটা হচ্ছে গিয়ে RS। তাহলে একটা সরল রেখা যদি আমরা আঁকি, যেটা আমরা নাম হচ্ছে কি PQ দিলাম, এবং RS পরস্পরকে X বিন্দুতে ছেদ করে, তো আমরা এখানে RS পরস্পরকে X বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি পরস্পরকে X বিন্দুতে এখানে ছেদ করে তাহলে সেখান থেকে বলছে যে XP ইকুয়ালস টু XR, অর্থাৎ XP ইকুয়ালস টু XR এবং PSX অর্থাৎ PSX এবং RQX হয়। তাহলে প্রমাণ করতে হবে যে PXS সর্বসম ত্রিভুজ RQX। এখানে প্রথম একটা আমরা অঙ্কন করব, যে আমরা এখানে PS ও এখানের RQ এই দুটো যুক্ত করলাম। তাহলে PS ও RQ যুক্ত করা হলো। তাহলে যদি আমরা প্রমাণের দিকে যাই, সেখানে ত্রিভুজ PXS ও ত্রিভুজ RQX, যেহেতু আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ PXS ও ত্রিভুজ RQX এর মধ্যে XP যেটা রয়েছে সেখানে XP ইকুয়ালস টু XR এবং একই সাথে অ্যাঙ্গেল PSX ইকুয়ালস টু অ্যাঙ্গেল RQX, এই দুটো প্রদত্ত আমাদের বলে দেওয়া হয়েছে। এই দুটোই কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এখানের অ্যাঙ্গেল PXS ইকুয়ালস টু অ্যাঙ্গেল RXQ, কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এবং যদি এটা বিপ্রতীপ কোণ হয়ে থাকে তাহলে এখানে এই তিনটে বিষয় থেকে আমরা বলতে পারি যে এখানে ত্রিভুজ PXS সর্বসম ত্রিভুজ RQX অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতা অনুযায়ী। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত।
এখানে একটা ত্রিভুজ দিয়ে দেওয়া হয়েছে এবং এই ত্রিভুজটার মধ্যে বলে দেওয়া হয়েছে যে এবি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ এবি ইকুয়ালস টু বিসি যদি তাই হয়ে থাকে তাহলে বিএসি অর্থাৎ বিএসি প্লাস এসিবি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। তাহলে এবিসির কোণগুলির পরিমাপ লিখতে হবে। তাহলে এখানের ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা জানি যে এবি ইকুয়ালস টু বিসি, এটা প্রদত্ত, এটা বলে দেওয়া হয়েছে। বিএসি যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে আমরা এখান থেকে তাহলে বিএসি প্লাস এসিবি এই দুটোর সমষ্টি বলে দেওয়া হয়েছে 50 ডিগ্রি, এটা প্রদত্ত। তাহলে এখান থেকে আমরা বিএসির মান পাবো। তাহলে বিএসি যেহেতু এটাই এসিবির সমান, তাহলে এসিবি ইকুয়ালস টু 50 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 25 ডিগ্রি। তাহলে এখানে এবিসি যেটা রয়েছে, তাহলে এবিসি কত হবে? তাহলে এবিসি আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে এবিসি কত হবে? না, দুটো কোণের সমষ্টি 50 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস 50 ডিগ্রি, তাহলে যেটা 130 ডিগ্রি। তাহলে এবিসি যার মান হচ্ছে গিয়ে 130 ডিগ্রি, বিএসি এর মান হচ্ছে গিয়ে 25 ডিগ্রি এবং একই রকমভাবে এসিবি যেটা রয়েছে তার মানও হচ্ছে গিয়ে 25 ডিগ্রি। পরের অঙ্কে বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লেখি। তাহলে আমাদের এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলে দেওয়া হয়েছে যার দুটো বাহু সমান এবং একটি অসমান। তাহলে এখানের এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এবিসি এই সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে এবি ইকুয়ালস টু এসি, দুটো বাহু সমান, এবং বলে দেওয়া হয়েছে যে ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। তাহলে এখানের আমরা ধরে নিচ্ছি যে অ্যাঙ্গেল এসিবি যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু 2 বিএসি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর যে কোণগুলোর পরিমাপ নির্ণয় করতে হবে সেখানের অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি, যেহেতু এবি ইকুয়ালস টু এসি। আবার বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস এসিবি যে তিনটে কোণ রয়েছে, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিএসি যেমন রয়েছে সেরকমই থাকলো, এবিসি যেটা আছে এবিসি যেটা রয়েছে সেটা ইকুয়ালস টু, আমরা জানি যে এখানের এবিসি ইকুয়ালস টু এসিবি বলে দেওয়া হয়েছে। আবার এখানে এখানে আমরা বার করেছি যে এসিবি ইকুয়ালস টু 2 বিএসি। তাহলে এবিসি ইকুয়ালস টু 2 বিএসি আমরা বলতে পারি। তাহলে এবিসি এর মান যেটা রয়েছে তার জায়গায় আমরা 2 বিএসি আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা 2 অ্যাঙ্গেল বিএসি লিখে দেবো। একই রকমভাবে অ্যাঙ্গেল এসিবি যেটা ছিল তার মানও 2 বিএসি হবে। তাহলে আমরা এখানে 2 বিএসি লিখে দেবো, এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে 2 আর 2 4 আর 1 5, তাহলে 5 বিএসি ইকুয়ালস টু
180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিএসসির মান আমরা কত পেলাম না 36 ডিগ্রি। তাহলে বিএসসির মান যদি 36 ডিগ্রি হয়ে গিয়ে থাকে, আমরা সেখান থেকে এবিসির মান বার করতে পারবো। এবিসি ইকুয়ালস টু বলে দেওয়া হয়েছে 2 বিএসসি, তাহলে 2 ইন্টু বিএসসি মান আমরা পেয়েছি 36, তাহলে 2 ইন্টু 36 ডিগ্রি ইকুয়ালস টু 72 ডিগ্রি। একই রকমভাবে যদি আমরা এসিবির মান বার করি, তাহলে এসিবি ইকুয়ালস টু একই রকমভাবে বলে দেওয়া হয়েছে 2 বিএসসি, তাহলে 2 ইন্টু বিএসসি এর মান 36, তাহলে 36 ডিগ্রি ইকুয়ালস টু 72 ডিগ্রি। তাহলে বিএসসি এর মান হচ্ছে 36 ডিগ্রি, এবিসি এর মান 72 ডিগ্রি এবং এসিবির মান 72 ডিগ্রি। তাহলে এই তিনটা হচ্ছে গিয়ে উত্তর। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে ভিডিওর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক সংক্রান্ত যদি কখনো কোনো ডাউট হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, এবং এরকম আরও ভিডিও সলিউশন যদি তোমরা আরও চাও সেটাও আমাদের কমেন্টে জানাও। তো আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক এই ভিডিওগুলো তোমাদের জন্য আনা যায়। এবং যদি এইগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই লাইক করে দাও, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে দাও, যেন তোমরা যখনই ভিডিওটা আপলোড হবে তখনই সেটা নোটিফিকেশন পেতে পারো। তো আজকের জন্য এতটাই, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।